বাংলাদেশ এটা ঢুকে দহগ্রাম দিয়ে। তো দহগ্রামের পরে there is a তিস্তা ব্যারেজ in Bangladesh also in লালমনিরহাট। আর there is a তারপরে তিস্তা ফ্লো হতে হতে এখানে ব্রহ্মপুত্রের সাথে মিশে তার যমুনা নদী হিসেবে প্রবাহিত হয়। সো এটা তিস্তা স্টার্ট হয় ক্যান্টিস গ্লেশিয়ার থেকে ইন নর্থ সিকিম, আমরা যেটা দেখবো উপরে। এটা তারপরে সিংটাম শিলিগুড়ি পের হয়ে মানে বাংলাদেশে দহগ্রাম দিয়ে ঢুকে, এবং there is a place called in জলপাইগুড়ি থেকে একটু আগে যেটা হলো গজলডোবা ব্যারেজ। There is a place called গজলডোবা and there is a barrage in যেটা ইন্ডিয়া দিয়ে রেখেছে। তো আমরা টাইমলাইনটা জেনে নিই প্রথমে, যে মানে লাইক ব্যারেজগুলো কেন, এবং আমরা যেটা জানি যে ইন্টারন্যাশনাল রিভার ল অনুযায়ী যে আমরা কোন আন্তর্জাতিক নদীর উপর ব্যারেজ দিতে পারবো না। তো 1979 সালে বাংলাদেশ মানে ফার্স্ট ব্যারেজের মানে সূচনাটা করে লালমনিরহাট হাতীভাঙ্গা উপজেলা। তো এই সময় 79 সালে স্টার্ট করে এবং কনস্ট্রাকশন শেষ হয় 1990 সালে, এবং অফিসিয়ালি এই মানে তিস্তা ব্যারেজ ইন বাংলাদেশ এটা অফিসিয়ালি যাত্রা শুরু করে 1998 সালে। তো এর মধ্যে ইন্ডিয়া মানে তার ম্যাপে দেখেছিলাম এটা 60 কিলোমিটার আপস্ট্রিম বাংলাদেশের বর্ডার থেকে গজলডোবা। তো in this dam there is a 24 gates and এটা স্টার্ট করা হয় টু ডাইভার্ট তিস্তা মহানন্দা ক্যানেল। মানে তিস্তার পানিটা মহানন্দায় কিভাবে পৌঁছানো যায় এটার উদ্দেশ্য নিয়ে স্টার্ট হয়, এবং এটা যেটা আমরা দেখবো এখানে যে এখানে তিস্তা ব্যারেজ গজলডোবা ব্যারেজ স্থাপিত করা হয়েছে। তো এটা এই পানিটা বাংলাদেশের দিকে মুভ হচ্ছে, আর এটা হলো ইন্ডিয়ার পানি। এবং there is a ক্যানেল called মহানন্দা লিঙ্ক ক্যানেল, যেটা বয়ে দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 5টা-6টা ডিস্ট্রিক্টের দিকে যায়। তো আমরা এখানে হাউ সিগনিফিকেন্টলি যে পানি চেঞ্জ হয়েছে এই গজলডোবা ব্যারেজের কারণে। এটা হলো এই ক্যানেলটা মহানন্দা লিঙ্ক ক্যানেল, যেটা প্রায় 26 কিলোমিটার লং, এবং মহানন্দা ক্যানেল ইজ সাপ্লাইং ওয়াটার টু দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার অ্যান্ড উত্তরপ্রদেশ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অ্যান্ড মালদা। 6টা জেলার মধ্যে তারা সেচ প্রকল্পের জন্য এই মহানন্দা ক্যানেলটি অবস্থিত। এর কারণে যে বাংলাদেশে অবস্থিত মহানন্দা নদী তারও কিন্তু অবস্থা খুবই খারাপ। আমরা দেখতেছি এটার পানি শূন্যতা এবং নাব্যতা বৃদ্ধি পেয়েছে। ম্যাপ আছে যেটা লাইক আমার তিস্তার মানে ফ্লোটা বোঝানোর জন্য, যে গ্রামে তিস্তা ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে, লালমনিরহাটে ব্যারেজ অ্যান্ড এখানে সিকিমের কিছু জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এবং মহানন্দা ব্যারেজ যেটার মধ্যে কলকাতা এবং পশ্চিমবঙ্গের দিক দিয়ে পানি স্থানান্তরিত করা হয়। সো 1983 পরে 1998 সালে যখন গজলডোবা ব্যারেজ স্টার্ট হওয়ার পরে এরপরে আর কোনো ডিসকাশনে বসে নাই ইন্ডিয়া আর বাংলাদেশ। আফটার দ্যাট ইন 2011 একটা ইন্টারিম ডিল সাইন করার কথা ছিল, যেটা লাস্ট করার কথা 15 বছর, যেখানে বলা হয়েছিল যে ইন্ডিয়া উইল গেট 42.5% অফ ওয়াটার অ্যান্ড বাংলাদেশ উইল গেট 37.5% অফ ওয়াটার। সো ইন্ডিয়ান ডিলটা হওয়ার কথা ছিল যে মনমোহন সিং বাংলাদেশে আসবেন, শেখ হাসিনার সাথে বসবেন এবং ওনার সাথে অ্যাকম্পানি করবেন পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। তো ওই সফরের একদিন আগে মমতা ব্যানার্জি যে পশ্চিমবঙ্গের প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার উনি মানে আসতে
অবগত জানান এবং উনি আসেননি, দেন জিনিসটা ক্যান্সেল হয়, যেটা সে ক্যান্সেল করে। ওয়েস্ট বেঙ্গল কিভাবে লাইক ইম্পর্টেন্ট টু মানে তিস্তার ব্যারেজ, তিস্তা নদী চুক্তি করার জন্য, কিন্তু কারণ আমরা জিনিসটা আমরা যদি ধরি এরকম ভাবে যে প্রাদেশিক সরকার, রাজ্য সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, তো কেন্দ্রীয় সরকার সবসময় মানে কিছু কি আছে যে সব জিনিসের মধ্যে হস্তক্ষেপ করতে পারে না, বিশেষ করে ট্রান্সন্যাশনাল রিভারের উপর। তো ট্রান্সন্যাশনাল রিভারটা যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত, তো এখানে একটা আর্টিকেল আছে, আর্টিকেল 253 ইন ইন্ডিয়াস কনস্টিটিউশন, যেখানে বলা হয়েছে যে তিস্তা চুক্তি মানে হস্তক্ষেপটা মানে রাজ্য সরকারেরই বেশি কেন্দ্রীয় সরকার থেকে। তো এখানে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের সাথী নেওয়াটা। তো 2015 সালেও একবার মিটিং করার চেষ্টা করা হয়, কিন্তু মমতা এবং মমতির মিটিং এটা ফেল হয় এবং 2019 সালে বাংলাদেশ সালেও মানে একটি মিটিং বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে, এটাও মানে ফেল হয় এবং এরা কোনো একটি এগ্রিমেন্টে আসতেন পারেনি। 2023 এই সময় 2023-তে চায়না বাংলাদেশকে একটি অফার দেয় যে $1 বিলিয়ন একটি তিস্তা রিভার ম্যানেজমেন্ট এন্ড রিস্টোরেশন প্রজেক্টের জন্য। তো এই সময় মানে ইন্ডিয়া সাডেনলি মানে তাদের কনসাস জায়গাতে চায়না ঢুকতেছে, ইন্ডিয়া এবং বাংলাদেশের ইস্যুতে চায়না ঢুকতেছে এবং এটা ইন্ডিয়া সাডেন পুরোপুরি একটা অ্যানাউন্স করে বাংলাদেশের কাছে 8টি প্রজেক্ট নিয়ে। কিন্তু এখন যে অবস্থা যে এখানে মানে প্রজেক্টটা কি যে তিস্তার পারে অনেকগুলো প্রকল্প করা হবে, যেরকম গার্মেন্টস, রোডস আর সেচ প্রকল্পের অনেকগুলো ক্যানেল করা হবে। যদি আমরা বর্ষার সময় যদি দেখি পানিগুলা যে সময় গজল বা বেড়ে ছেড়ে দেওয়া হয়, পানির ফ্লো বেশি হয়ে যায়। তো সেই রকম ভাবে মানে বন্যার সৃষ্টি হয়। আবার খরার সময় দেখা যায় যে সব শুকিয়ে যায়, তখন পানি স্টোর করার প্রয়োজন হয়। তাই আমাদের অনেকগুলো ক্যানেল স্থাপন করার প্ল্যান ছিল এবং একটি মানে আধুনিক সিটি তিস্তার পাড়ের সাথে সাথে, তো এটা করার প্ল্যান। তো এখানে ইন্ডিয়াদের সময় বুঝে দেয় বাংলাদেশ চায়নার সাথে হাঁটতেছে। তো এদিক দিয়ে মানে ইন্ডিয়া একটু কনসাস হয়ে যায় এবং অ্যানাউন্স করে যে ফান্ডিং দ্য প্রজেক্ট। তো আফটার দ্য জুলাই প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পদত্যাগের পরে জিনিসটা অনেকটা অনিশ্চয়তার মধ্যে হবে কি হবে। এবং তিস্তা রিভার প্রজেক্ট which is Bangladesh, China, India corridor, and 2025 thousands of people from different northeastern district প্রায় জাগোবাড়ি তিস্তা 48 ঘন্টার একটি প্রোগ্রাম এবং তার প্রোগ্রামে তারা গ্যাদার্ড হয় in the bank of Tista in Lalmonirhat, demanding the fair share of Tista water and implementation of the Tista master plan. So এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস চায়না ভিজিট করেন এবং চায়নার সাথে জিনিসটা আরো বেশি ত্বরান্বিত হয় যে এই প্রজেক্টটা হবে। প্রজেক্টটা করার জন্য পাওয়ার চায়না একটি কনসেপ্ট পেপার রেডি করবে 2026, আর তিস্তা রিভার তো 2026 and
রিসেন্টলি আমরা তিস্তা নিয়ে যে খবরটা পেলাম সেটা হলো 3 উপজেলার মধ্যে প্রায় 15টা নদী বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ওই রকম পানি নেই। কারণ হিস্ট্রিক্যালি আমরা যেখানে 5000 কিউসেক পানি পাওয়ার কথা, সেখানে আমরা পাইতেছি মাত্র 500 কিউসেক। তো এখানে নদীর নাব্যতা বৃদ্ধি পাচ্ছে এবং পানি শূন্যতায় ভুগতেছে পুরো এই আমাদের 5টা জেলা, যেমন লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম। এবং বাংলাদেশ প্রায় $725 মিলিয়ন লোন নিবে চায়না থেকে, বাট বেইজিং ওয়াজ হেসিটেন্ট। তো যেটা বললাম যে হিস্ট্রিক্যালি ফ্লো এই ইন রংপুর ইন তিস্তা যেটা হলো প্রায় 5000 কিউসেক, আমরা মাত্র পাচ্ছি 500 কিউসেক। তো যেটা একটা জিনিস বলা হয়নি যে কেন মানে ইন্ডিয়া চাচ্ছে না যে চায়না এই প্রজেক্টের মধ্যে ঢুকুক, কারণ বিকজ অ্যাজ উই নো সবাই জানি যে চিকেন নেক। সো লালমনিরহাট থেকে যে সময় এই প্রজেক্টটা স্টার্ট হবে, তিস্তা ব্যারেজ ইন লালমনিরহাটের পর থেকে যে সময় স্টার্ট হবে, চিকেন নেক মাত্র 100 কিলোমিটার দূরে। তো এখানে মানে ইন্ডিয়ার একটা স্যান্ডউইচ হওয়ার একটা চান্সেস আছে। তো এটা মানে ইন্ডিয়ার জন্য অনেক মানে টেনশনের ব্যাপার, এবং যেটা জানি ইফেক্টস অ্যান্ড দ্য রিয়েলিটি যে বাংলাদেশের 5টা জেলা এই তিস্তার পানি এবং তিস্তা ব্যারেজের জন্য অনেক বেশি এফেক্টেড। যে ফার্মাররা অনেক বেশি, ফার্মার এবং বিশেষ করে ফিশারম্যানরা বেশি এফেক্টেড হচ্ছে, এবং প্রায় 1 লাখ হেক্টর জমি প্রায় অনাবাদ জমি হয়ে গেছে। এবং এই ইকোসিস্টেমে অনেক ধরনের পরিবর্তন দেখা দিতেছে, যেটা বায়োডাইভার্সিটির মধ্যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। ফ্ল্যাশ ফ্লাড হয়ে আমাদের মধ্যে হঠাৎ করে মে টু অক্টোবরের মাঝে, যেটা আমরা প্রায় দেখে থাকি যে উত্তরবঙ্গ ডুবে যায়, উত্তরবঙ্গের মধ্যে আবার পানি শূন্যতা দেখা যায়। তো তিস্তার সাথে আরো কিছু লাইক জিওপলিটিক্যাল অ্যাক্টর আমরা যেটা দেখলাম যে এখন পর্যন্ত আমরা যেটা আপডেট যে বাংলাদেশ চায়নার সাথে এই ডিলের সাথে একমত হয়েছে এবং এরা 2026-এর মধ্যে একটি প্রজেক্ট প্ল্যান দিবে। তো কিছু আদার জিওপলিটিক্যাল অ্যাক্টরস আছে, যেমন ব্রহ্মপুত্র কাবেরী লিঙ্কিং প্রজেক্ট, যেটা ইন্ডিয়া বিজেপি প্রায় 30টা নদী একে অপরের সাথে কানেক্ট করতে চায় ওদের নিজের শেষ প্রকল্প এবং আবার জমি বাড়ানোর জন্য। তো এটার মধ্যে একটা হলো মানে ব্রহ্মপুত্র এবং কাবেরী নদী লিঙ্ক করবে। যদি আমরা এখানে ব্রহ্মপুত্র এবং কাবেরী নদী লিঙ্ক করা হয়, তাহলে এটার ডিস্টেন্স হলো প্রায় 2660 কিলোমিটার সাউথ টু ওয়েস্ট, অ্যান্ড এই প্রায় $112 বিলিয়ন US ডলারের একটি প্ল্যান, যেটা প্রায় 1,35,000 স্কোয়ার মাইলে মানে আবাদযোগ্য জমি করবে। এটা একটা ক্যানাল ক্রিয়েট করে যদি ব্রহ্মপুত্রের সাথে, আমরা যেটা জানি যে তিস্তা ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে, তো ব্রহ্মপুত্রের সাথে যদি কাবেরী নদীর একটা লিঙ্কিং প্রজেক্ট হয়, যে ব্রহ্মপুত্রের ফ্লোটা কাবেরী নদীর দিক দিয়ে চলে যাবে। তো এই দিক দিয়ে আমাদের যে তিস্তা নদী, তো এই তিস্তা নদীর অনেক পানি যাই আছে আর এগুলো আর থাকার সম্ভাবনা কম। তো এই জিনিসটা ইন্ডিয়ার শর্ট টার্ম ইন্ডিয়ার জন্য ভালো, কিন্তু লং রান পুরা মানে বায়োডাইভার্সিটি ইন্ডিয়া বাংলাদেশ সবাই ফেস করবে, বিশেষ করে আমাদের ফিশারিজ ইন্ডাস্ট্রি, এবং উই নো দ্যাট হাউ ইম্পর্টেন্ট দ্য ওয়াটার ইজ। এন্ড আর একটা জিনিস যেটা সোনাদিয়া দ্বীপ, আদার জিওপলিটিক্যাল অ্যাক্টরের মধ্যে জিনিসটা আছে, যেমন সোনাদিয়া দ্বীপ যেটা এখন পর্যন্ত আপাতত অফ আছে, যেটা চায়না প্রপোজ করছিল এবং যেটা এনভায়রনমেন্টাল ডিজিজের জন্য, এনভায়রনমেন্টাল ডিসফাংশনের জন্য জিনিসটা পয়দা করা হয়নি। পয়দা জিনিসটা মাতারবাড়ি ডিপ সি ফুডের
দিক দিয়ে স্থানান্তরিত করা হয়, এবং ফারাক্কা। সো একটা হলো যে লাইক ফারাক্কা ব্যারেজ। তো ফারাক্কা ব্যারেজ আমরা দেখতেছি যে ফারাক্কা ব্যারেজের জন্য আমাদের আজকের পদ্মা প্রাইমিত এবং অনেকগুলো মন্ত্রী জিনিসগুলোর মধ্যে কি করে। সো এখানে অনেক সমস্যা। সো লাইক সমস্যাগুলা তিস্তা কেন্দ্রিক, শুধু তিস্তা কেন্দ্রিক না, আমাদের পুরা যে নদী মাতৃক দেশ যেটা বলা হয়, নদী থেকে সৃষ্ট বাংলাদেশ। তো এই পুরা বাংলাদেশের জন্য একটু শুধু বাংলাদেশ না, পুরা এনভায়রনমেন্টাল এবং সাউথ এশিয়ান যে কনটেক্সটগুলো, সাউথ এশিয়ান যে কান্ট্রিজগুলো, এইসব কান্ট্রিগুলোর জন্য অনেক বেশি এফেক্টিভ। তো আমাদের একটা সলিউশন আসা লাগবে, যেটা জাস্ট বাংলাদেশ ইন্ডিয়ার পারস্পরিক চুক্তির মাধ্যমে জিনিসটা করা কি হবে না, যে আমাদের যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আছে, নেপাল, ভুটান এবং তিবেত, যে কান্ট্রিগুলো আছে যেখান থেকে আমাদের নদীগুলো উৎপত্তি, যে আমরা যেটা দেখলাম যে জিবিএম রিভার বেসিন, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, যে উৎপত্তি থেকে একদম শেষ পর্যন্ত আপস্ট্রিম টু ডাউনস্ট্রিম আমাদের সবার সাথে নেগোসিয়েশন করা প্রয়োজন, কারণ ইট ইজ সো অ্যালার্মিং। আমি মাসুদ পারভেজ, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে। আজকে এই ক্লাসরুমে আমরা যারা বসে আছি তাদের প্রায় সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত। আমরা দেখেছি একটা স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য কিভাবে অধিকার আদায়ে আন্দোলনরত ছাত্র জনতার উপর পুলিশ এবং সশস্ত্র বাহিনী দ্বারা গুলি করে হত্যা করে। গুলিতে শহীদ হয় ছাত্র থেকে মজদুর, শিশু থেকে বৃদ্ধ। ঠিক এই জুলাই গণ অভ্যুত্থানের মতোই ঠিক 19 বছর আগে বাংলাদেশের দিনাজপুরে আরেকটি গণ অভ্যুত্থান হয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ফুলবাড়ি গণ অভ্যুত্থান। আজকে আমি যে বিষয়টা উপস্থাপন করব সেটা সেই ফুলবাড়ি জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করি। আজকে আমার প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে ফ্রম লোকাল টু গ্লোবাল, দ্য ফুলবাড়ি মুভমেন্ট অ্যান্ড দ্য জিওপলিটিক্স অফ রিসোর্সেস এক্সট্রাকশন। ঘটনা শুরু 1990 সালে। অস্ট্রেলিয়ান একটি কোম্পানি ব্রোকেন হিল প্রপার্টিজ, তারা দিনাজপুরের ফুলবাড়িতে, এই ফুলবাড়ি যে উপজেলাটা, সে উপজেলার মাটির নিচে কয়লা খুঁজে পায়। তার ঠিক 10 বছর পর 2000 সালের শুরুর দিকে আরেকটা ব্রিটিশ কোম্পানি, এশিয়া এনার্জি কোম্পানি, তারা হচ্ছে গিয়ে বিএইচপির কাছ থেকে তাদের খবর সত্যটা কিনে নেয় এবং তৎকালীন যে বাংলাদেশ সরকার থাকে, 4 দলীয় জোট সরকার, তাদের সাথে একটা প্রকল্প চুক্তিতে বাস্তবায়ন করে। সেই প্রকল্প চুক্তিটা কি? প্রকল্প চুক্তিটা হচ্ছে গিয়ে এই যে আমাদের যে ফুলবাড়ি উপজেলা, দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলা, সেখানে যে কয়লা খনি পাওয়া গিয়েছে, সেখানে সেই কয়লাগুলো তার উত্তোলন করবে। উত্তোলন করার পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে গিয়ে ওপেন পিট কোল মাইন। এই ওপেন পিট কোল মাইন বিষয়টা নিয়ে আমরা একটু জানি। ওপেন পিট কোল মাইনটা হচ্ছে গিয়ে যেই অঞ্চলে কয়লাটা পাওয়া যাবে সেই অঞ্চলে প্রকাণ্ড সব টিএনটি বোমা বিস্ফোরণ করে, উন্মুক্তভাবে বিস্ফোরণ করে মাটি থেকে কয়লাগুলো উঠিয়ে আনা হবে। তাহলে এই প্রকল্প করলে বাংলাদেশের লাভ কি? প্রকল্প যেহেতু বাস্তবায়ন করছে, একটা ডিল হচ্ছে দুইটা একটা দেশ আর একটা কোম্পানির মধ্যে, এই ভাগের যে রয়্যালটি পাবে সেটা ছিল 94% পাবে হচ্ছে গিয়ে এশিয়া এনার্জি এবং 6% পাবে বাংলাদেশ। এবং এই যে উত্তোলনকৃত কয়লার 80%ই হচ্ছে গিয়ে রপ্তানি হবে বিদেশে। তার মানে হচ্ছে এই কয়লা উত্তোলন করে আমাদের দেশে কোনো কাজে লাগানো হবে না। এখন কয়লাটা যে রপ্তানি করবে, এটা হচ্ছে কি এইসি 2006 সালে সরকারের সাথে যে প্রকল্প বাস্তবায়ন হয় সেটার একটা মডেল। সেটা দেখায় ফুলবাড়িতে যে কয়লাটা উত্তোলন করবে সেই কয়লাটা তারা রেল লাইন করে নিয়ে আসবে সুন্দরবন, এবং সুন্দরবন হয়ে
সমুদ্র বন্দর দিয়ে তারা বিদেশে এটা রপ্তানি করে দেবে। এই যে ফুলবাড়ির কয়লা 80% কয়লা, উত্তোলনের 80% কয়লা তারা বিদেশে রপ্তানি করবে, তারপর তারা রেল লাইন বানাবে। সেই রেল লাইন বানানো, তৈরি করা এবং রেল লাইন ব্যবহার করার যে খরচ, সেই খরচ আবার বহন করবে বাংলাদেশ সরকার। সেই যে তার 6% রয়্যালটি পেয়েছিল, সে 6% রয়্যালটি। এখন এই যে সরকারের যে একটা জনবিরোধী চুক্তি, আমরা বুঝতেই পারি যে 94% তারা নিয়ে যাচ্ছে, রপ্তানি করবে আমাদের সম্পদ, দেশের সম্পদের সম্পদ আমরা ব্যবহার করতে পারছি না, তারা নিয়ে যাচ্ছে। এবং এর যেই একটা ওপেন পিট কয়লা খনি স্থাপন করলে এর যে প্রতিক্রিয়া, সেইটা হচ্ছে কি ওই অঞ্চলের কোন অঞ্চল, দিনাজপুর উপজেলার যে ফুলবাড়ি, পার্বতীপুর, বিরামপুর, নবাবগঞ্জ, এই 4টি উপজেলার মানুষজন এই যে একটা জনবিরোধী, দেশ বিরোধী একটা প্রকল্প, সেইটার তারা গোপন চুক্তিটা তারা জেনে যায়, তারা বুঝতে পারে এটা আমাদের জন্য কখনোই উপকার হবে না। হয়তোবা স্বল্প মেয়াদে আমাদের অর্থনীতিতে কিছুটা প্রফিট আসবে, বা দীর্ঘমেয়াদে আমাদের ওই অঞ্চলের ফুলবাড়ি, বিরামপুর, পার্বতীপুর, নবাবগঞ্জ, ওই এলাকার জনপদ এবং আমাদের যে পাওয়ার সেক্টর, টোটাল যে পাওয়ার সেক্টর, তার উপরে যে হাজার গুণ মানে বিরূপ প্রতিক্রিয়া করবে, সেটার প্রতিক্রিয়া হিসেবেই 2006 সালের 26শে আগস্ট ফুলবাড়ি শহরে ওই অঞ্চলের লোকজন, সাধারণ জনগণ এবং যেহেতু দিনাজপুরের এই ফুলবাড়ি অঞ্চলে আদিবাসীও আছে, সাঁওতালরাও আছে, সবাই একসাথে মিলে একটা বাংলাদেশ গভর্নমেন্ট এবং হচ্ছে কি এশিয়া এনার্জির বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল ডাক দেয়। ঠিক সেই বিক্ষোভ মিছিলের মধ্যে সরকারের আদেশে তৎকালীন বিডিআর এবং পুলিশ গুলি চালায়। পুলিশ এবং বিডিআরের গুলিতে 3 জন মারা যায়, 200 জনের মধ্যে আহত হয় এবং প্রায় 20 জন স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করে। এখন আমরা একটু জানি যে ওপেন পিট কোল মাইন, এটার চ্যালেঞ্জেস এবং কনসিকুয়েন্সেস গুলো। যেহেতু দিনাজপুরের ফুলবাড়িতে আমাদের দেশে এখন পর্যন্ত উন্মুক্ত কয়লা খনি করা হয় নাই, তো আমরা একটু বিশ্বের রেফারেন্সটা নিই। সেটা হচ্ছে কলম্বিয়ায় গজিয়া এলাকাতে প্রেজেন্ট ওপেন পিট কোল মাইন স্থাপন করা হয়। সেটা 1970 সালে। সেই কোল মাইনটার কারণে কি হয়, কোল মাইনের যে বিস্ফোরণ, কোল মাইনের যেই কার্বন ইমিশন, সেটা দ্বারা তো হচ্ছে কি এয়ার পলিউশন হচ্ছে। তারপরেও এই লা গোজাইরা এলাকাতে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে গিয়ে আরোয় ব্রুনো। এই কয়লা খনিটা সম্প্রসারণ করার জন্য এই প্রেজেন্ট ওপেন পিট কোল মাইন করে কি ওরা নদীটাকে ডাইভার্সন করে দেয়। এখন ওই নদী কেন্দ্রিক, আরোয় ব্রুনো নদী কেন্দ্রিক কতগুলো ইন্ডিজিনিয়াস জনপদ ছিল। কি কি জনপদ ছিল? ওয়ো জনপদ এবং হচ্ছে গিয়ে আফ্রো কলম্বিয়ান জনপদ। যেহেতু নদীটা ডাইভার্টেড হয়ে যায় এবং নদী কেন্দ্রিক যেই ইন্ডিজিনিয়াস মানুষের লাইফস্টাইল, তার উপর বিরূপ প্রতিক্রিয়া করে। নদী ডাইভার্সনের কারণে সেখানে হচ্ছে গিয়ে পানি সংকট দেখা দেয়, এয়ার পলিউশনের কারণে হেলথ ইস্যু দেখা দেয়, এবং হচ্ছে গিয়ে এই যে ইন্ডিজিনিয়াস পিপল, তাদের যে হচ্ছে গিয়ে হাজার বছরের যেই ঐতিহ্য, পূর্বপুরুষদের যে ভিটা, তারা হচ্ছে গিয়ে সেটা থেকে উচ্ছেদ হয়ে যায়। শুধু প্রেজেন্ট ওপেন পিট কোল মাইন না, সেটা হচ্ছে আরো আমরা দেখতে পারি যে ইউএসএ তে, পরে হচ্ছে অস্ট্রেলিয়ার হান্টার ভ্যালি, পরে হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকাতে হচ্ছে গিয়ে এম্পালাঙ্গা, তারপর চায়নার শান্তি। প্রত্যেকটা ওপেন পিট কোল মাইনের মধ্যে কোল মাইনের যে বিরূপ প্রতিক্রিয়াগুলো, কনসিকুয়েন্সেসগুলো, এগুলো হচ্ছে গিয়ে 2006 সালে যখন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার কিংবা হচ্ছে এএসি ওরা সিদ্ধান্ত নেয়, এগুলো কিন্তু ওদের হাতেই ছিল যে ওপেন কোল পিট কখনোই একটা জনপদের জন্য সুখকর নয়, বা এটা কখনোই আমার হয়তো সাময়িকভাবে আমাদেরকে কিছু প্রফিট দিবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা একটা ভয়ঙ্কর একটা প্রভাব বিস্তার করে। এখন আমরা বলি যে এখন দেখো আমরা প্রেজেন্ট দেখলাম, তো ফুলবাড়িতে কি হবে? এটা হচ্ছে ফুলবাড়ির, যেহেতু ফুলবাড়ি এরিয়াটা
ওই টোটাল এরিয়াটা দিনাজপুর, আমরা সবাই জানি দিনাজপুর হচ্ছে গিয়ে আমাদের এখন অন্যতম ধান উৎপাদনকারী একটা জেলা। তো এইটা হচ্ছে ওই এলাকার একটা বর্তমান বা ভিউ। আর যদি আমি ওপেন পিট কয়লা খনিটা করি তাহলে তার চেহারা বেরোবো। এটা হচ্ছে গ্রে জোনের চিত্রটা, রেফারেন্সের জন্য বলছি। তাহলে কি হবে ফুলবাড়িতে কি হবে? সর্বপ্রথম যেই সমস্যা আমাদের ফুলবাড়িয়া যে এলাকাটা, এটা হচ্ছে 3 ফসলি এলাকা। তার মানে হচ্ছে গিয়ে বছরে 3 বার ওই এলাকার যে ল্যান্ড, ফার্টাইল ল্যান্ড, উর্বর জমি থেকে হচ্ছে গিয়ে আমার ফসল আসতেছে, যে ফসলটা আমাদের আঞ্চলিক যেই খাদ্য সংকট কিংবা হচ্ছে আঞ্চলিক যে অর্থনীতি সেটা তো থাকছেই, তারপরও জাতীয় খাদ্য ভাণ্ডার এবং হচ্ছে গিয়ে আমাদের যে জাতীয় অর্থনীতি তাতে একটা প্রভাব, চমৎকার একটা প্রভাব ফেলতেছে। হ্যাঁ, কয়লা খনি খনন করলে শুধু কয়লা বের হয় তা না। কয়লা খনি আমরা খনন করি, কয়লা খনি খনন করতে করতে এ থেকে বিভিন্ন খনিজ বের হয়, আকরিক বের হয়। এর মধ্যে একটা খনিজ হচ্ছে সালফার। এই সালফারটা যখন ভূগর্ভস্থ থেকে উঠাবো, উঠিয়ে যখন কোনো একটা জায়গায় ডাম করে রাখবো, এইটা তো আমি ঢেকে রাখবো। এত বিশাল একটা অঞ্চলের এত বিশাল একটা খনি, এত বিশাল আকরিক এবং খনিজ আসতে ঢেকে রাখবো তো পসিবল, উন্মুক্ত থাকবে। তখন আমাদের বাংলাদেশের যে আবহাওয়া, বৃষ্টিপ্রবণ আবহাওয়া, বৃষ্টি অবশ্যই হবে। বৃষ্টি হলে বৃষ্টির পানির সাথে সে সালফার বিক্রিয়া করে হবে সালফিউরিক অ্যাসিড। আমরা জানি সালফিউরিক অ্যাসিড একটা অত্যন্ত তীব্র প্রতিক্রিয়াশীল একটা অ্যাসিড। এই অ্যাসিডটা যখন বৃষ্টির পানিতে ধুয়ে আশেপাশে ছড়িয়ে যাবে এবং ফুলবাড়ি অঞ্চলের যে নদী কিংবা শাখা নদী বা বিভিন্ন যে ওয়াটার ক্যানেলসগুলো আছে সেগুলোতে চলে যাবে ফুলবাড়ির আশেপাশে, ফুলবাড়ি সহ ওই অঞ্চল সহ আশেপাশে রংপুর পার্বতীপুরের যেই কৃষিজ জমি, যে বায়োডাইভার্সিটি, সেটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। আর আরেকটা বিষয় হচ্ছে ওই এলাকার যে সাঁওতাল, এখন এএসি এবং সরকারের যে চুক্তি হয়েছিল সেখানে কি ছিল, এই ফুলবাড়ি অঞ্চলের বা ওই টোটাল অঞ্চলের মানুষজন কি করবে, তাদের ওই জায়গা থেকে উচ্ছেদ করে দেবে, মানে তাদের জায়গায় থাকতে পারবে না। তাদেরকে কিছু পরিমাণ, এমন না যে তাদেরকে হচ্ছে এক জায়গা থেকে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল থেকে স্ট্যাবিল করা হয়েছে, তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে অন্য জায়গায় থাকবো, তা না করে তাদেরকে সামান্য কিছু পরিমাণ টাকা, যেটা আগে তুমি নগণ্য একটা পরিমাণ টাকা ভরিয়ে দিন বলতেছে তোমরা এলাকা ছেড়ে দাও, যেটা কোনোভাবেই হচ্ছে গিয়ে আমার যে প্রফিটটা আসে এবং মানে সরকার বাংলাদেশ যে প্রফিটটা পাচ্ছে সাময়িক, সেই প্রফিটের সাথে আমার যে লস হচ্ছে ওই এলাকার মানুষের, আমার অর্থনীতিতে, এবং আমি যদি আমার কয়লা, আমার দেশের কয়লা উঠিয়ে যদি আমি বিদেশে পাঠিয়ে দিই তাহলে আমার লাভটা হচ্ছে, এটা হচ্ছে মূল কথা। আমার দেশের তো কোনো লাভ হচ্ছে না। সেই জায়গা থেকে যদি আলোচনা করি তাহলে ফুলবাড়ি ওপেন পিট কয়লা খনি এটা আমাদের জন্য আত্মবিধ্বংসী একটা প্রকল্প। এখন আমরা একটু জিও পলিটিক্সের জায়গা থেকে আসি, যে এই জায়গায় জিও পলিটিক্সটা কোথায় হচ্ছে। 2006 সালে যখন ফুলবাড়িতে প্রোটেস্ট হয় 4 দলীয় সরকারের সময়, তখন বিরোধী দলে ছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট। আওয়ামী লীগ গভর্নমেন্টের তখন শেখ হাসিনা তখন হচ্ছে গিয়ে এই প্রোটেস্টের 6টা দফা ছিল। যখন গণঅভ্যুত্থানটা হয়, গণঅভ্যুত্থানের মুখে তো অবশ্যই সরকার এএসি কে ব্যান করার সিদ্ধান্ত নেয়। সেখানে 6টা দাবি ছিল। 6টা দাবি ছিল, অন্যতম 3টা দাবি ছিল। প্রথম দাবিটা ছিল এএসি কে বহিষ্কার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ফুলবাড়িতে যেহেতু কয়লা খনি আছেই, একদিন না একদিন তো কয়লা উঠবে, এই ফুলবাড়িতে ওপেন পিট কোল মাইন কখনই করা যাবে না। আর দ্বিতীয়ত, সরকার যদি কোনো প্রকল্প বাস্তবায়ন করে তাহলে অবশ্যই ওই এলাকার জনগণের সম্মতি নিয়ে সেই প্রকল্প চুক্তি বাস্তবায়ন করতে হবে। ওই সময় হচ্ছে কি এই 6 দফার সাথে যে 6 দফা ছিল, এই গভর্নমেন্ট, তখন তো বিরোধী দল ছিল আওয়ামী লীগ শেখ হাসিনা, সে হচ্ছে গিয়ে খুব ভালোভাবে সমর্থন করে এবং সরকারকে চাপ সৃষ্টি করে 6 দফা যদি মানা না হয় তাহলে হচ্ছে গিয়ে আওয়ামী লীগ থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এরপরে চলে আসে 2007 সাল, এএসি সরকার এএসিকে ব্যান করে দেয়। 2007 সালে বাংলাদেশ সরকার পরিবর্তন হয়। সরকার পরিবর্তন হয়ে আসে হচ্ছে কি ইন্টারিম গভর্নমেন্ট, একটা স্বেচ্ছাসেবী গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টের সাথে এএসি হচ্ছে কি বিভিন্নভাবে ওদের লিয়াজও চালাতে থাকে যাতে ওরা ওই কয়লা খনিটা উত্তোলনের পারমিশন পায়, আর একটা প্রকল্প নেওয়ার পারমিশন পায়। 2007 সালের পরে 2008 সালে ইলেকশনে আওয়ামী লীগ জয়লাভ করে।
জয়লাভ করার পরে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় যায়। আওয়ামী লীগ যখন ক্ষমতায় যায় তখন আওয়ামী লীগের সাথে এএসি আবার দেন দরবার শুরু করে যে এই কয়লা প্রকল্পর উত্তোলনের পারমিশনটা আমাদেরকে দাও, এবং বিভিন্ন সময় বিভিন্ন দফায় দফায় ওদের মিটিং এর মাধ্যমে একটা সময় আওয়ামী লীগ এএসির কথা হালকা হালকা শোনা শুরু করে, প্রকল্পটা দেওয়া শুরু করে। সো এই সময় হয় কি, এএসি তখন তার নাম পাল্টিয়ে ফেলে, নাম পাল্টিয়ে নেয় হচ্ছে গ্লোবাল কোল ম্যানেজমেন্ট। এই নামে তারা লন্ডনে শেয়ার মার্কেট, তাদের কোনো লাইসেন্স নেই, তাদের কোনো লাইসেন্স দেওয়া হয়নি, তারা ফুলবাড়ির কয়লার লাইসেন্স দেওয়া হয়নি, তারা সেই লাইসেন্স না পেয়ে অবৈধভাবে ফুলবাড়ি কোল মাইনকে দেখিয়ে লন্ডন শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করতে প্রফিট করতে দেয়। সেটা নিয়ে বাংলাদেশের তরফ থেকে যারা আন্দোলনকারী আছেন তারা হচ্ছে প্রোটেস্ট করেন, এবং প্রোটেস্ট করে সরকারকে বারবার জানাতে থাকে যে এএসি বা এখনকার জিসিএম একে ব্যান করতে হবে, ফুলবাড়ি কয়লা খনি প্রকল্পে তাদেরকে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না। কিন্তু সরকার এটা কখনোই শোনে না। সরকার তাদের কথা না শুনে বরঞ্চ করে কি, চাইনিজ একটা কোম্পানির সাথে তারা একটা চুক্তি বাস্তবায়ন করে, জিসিএম কে একটা চাইনিজ কোম্পানির সাথে কোলাব করে দেয় এবং হচ্ছে গিয়ে বাংলাদেশে তখন কতগুলো কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা শুরু করে। একটা হচ্ছে জাপানের অর্থায়নে মাতাবাড়ি পাওয়ার প্ল্যান্ট, একটা হচ্ছে চায়নার অর্থায়নে বাঁশখালী পাওয়ার প্ল্যান্ট, এবং আরেকটা হচ্ছে ইন্ডিয়ার অর্থায়নে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। প্রথমে বলা হয় যে এই পাওয়ার প্ল্যান্টগুলো যে কয়লা আসবে সে কয়লাগুলো হচ্ছে গিয়ে বাইরে থেকে আমদানি করা হবে, কিন্তু পরবর্তীতে তারা আবার বলতে শুরু করে না, বাইরে থেকে আমদানি যেমন আমরা ফুলবাড়ি কয়লা পাওয়ার প্ল্যান্ট কয়লা খনি থেকে যে কয়লাগুলো পাবো সেই কয়লাগুলো দিয়েই আমরা হচ্ছে আমাদের প্ল্যান্টগুলো চালাবো। তাহলে হবে কি, যেহেতু প্রথমেই বলা হয়েছিল ফুলবাড়ি থেকে সুন্দরবন পর্যন্ত একটা রেল লাইন করা হবে, তার মানে হচ্ছে কি রামপাল বিদ্যুৎ কেন্দ্র যদি স্থাপন করা হয় আমরা জানি সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। আবার যদি ফুলবাড়ি ওপেন পিট কোল মাইন খনন করা হয় তাহলে হচ্ছে কি আমার উত্তরবঙ্গ ধ্বংস হয়ে যাবে। তার মানে হচ্ছে কি বিদেশি কতগুলো কোম্পানির স্বার্থ আদায় করার জন্য বাংলাদেশের উত্তরবঙ্গ এবং সুন্দরবন দুইটাই ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এই প্রফিটটা নেওয়ার জন্য জাপান, চায়না, ইন্ডিয়া সহ ভয়ঙ্কর দুষ্ট একটা বিশ্ব জোট বাংলাদেশ সরকারের সাথে কিংবা বাংলাদেশের সাথে ওরা কিছু আচ্ছা ওই স্লাইডটা তো খুব ইম্পর্টেন্ট না। আচ্ছা না শেষ। আর তাহলে বাংলাদেশ এই যে জিও পলিটিক্সটা দেখাচ্ছিলাম যে কোল পাওয়ার প্ল্যান্ট এই যে ফুলবাড়ি কোল মাইন নিয়ে আমাদের যে এই যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো যে স্থাপন করা হচ্ছে এগুলো হচ্ছে গিয়ে আমরা মনে হচ্ছে যে এগুলো আমাদের অর্থনীতিতে কিংবা হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেমে খুব অনেক বেশি কন্ট্রিবিউশন দিচ্ছে, বাট মোটেও দিচ্ছে না, এগুলো মোটেও দিচ্ছে না। এখানে আমাদের সাউথ এশিয়ান কিছু কান্ট্রিগুলো যেগুলো আছে যেমন নেপাল, তারপরে ইন্ডিয়া, টিবেট, চায়না, তো এই কান্ট্রিগুলো নিয়ে ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে একটা বিশেষ চুক্তি বা সংগ্রহ করা যায়, সংস্থা করা যায়। আসিয়ান বা বিমস্টেক আসিয়ান বাংলাদেশ আসিয়ান এখন প্ল্যান করতেছে। তো আমার মনে হয় যে জিনিসগুলা যদি আমরা আরো বেশি স্পেসিফাই করে নিই, একটা নতুন সংস্থা বা নতুন একটি ট্রিটির মাধ্যমে সব সাউথ এশিয়ান কান্ট্রি এবং যে হিমালয়ের ফেস্টিভ্যালসগুলো যে বহুদিকটা আমাদের আছে সব নিয়ে করি, তাহলে এই জিনিসটা আরো বেটার, আরো বেশি কনসেন্ট্রেশন আমাকে করতে হয়নি, আনন্দ স্যার হচ্ছে গিয়ে তেল গ্যাস খনিজ ও জাতীয় কমিটি আছে, ওনারা 2017 সালে অলরেডি একটা পরিকল্পনা করেছে যে আমাদের যেই খনিজগুলো আছে
আর আমাদের যে ভবিষ্যৎ যেই পাওয়ার সেক্টর এবং আমরা সবাই জানি ভবিষ্যৎ বিশ্বে সবচেয়ে বেশি হবে পাওয়ার ক্রাইসিস, এবং এই যে আমাদের যে খনিজগুলো আছে এগুলো থেকেই হচ্ছে কি আস্তে আস্তে একটা একটা করে সমস্যা উদ্ভব হবে। এখন সেই সমস্যার সমাধান যে কথা আপনি বললেন, সেটার জন্য 2017 সালে যে মহাপরিকল্পনা দেওয়া হয় জাতীয় কমিটি থেকে, সেটাতেই চমৎকারভাবে সব কিছু বলে দেওয়া হয় যে এইটাই এইভাবে করলে এইভাবে করলে আমাদের যে আপকামিং যে প্রবলেমসগুলো আছে সেগুলোর একটা মানে সাস্টেনেবল সলিউশন আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল রিভার কোর্ট তো আছে, তাই না? রিভার কোর্টে বাংলাদেশ অ্যাপেলও করতে পারে, কিন্তু মুশকিলটা হচ্ছে সেইখান থেকে গিয়ে বিষয়টাকে বাংলাদেশের পক্ষে নিয়ে আসা, আনার জন্য নেগোসিয়েশন করার জন্য যে ধরনের জনস্বার্থ রক্ষা করার মতন সরকার দরকার, সেই ধরনের এজেন্ট আমাদের নাই। কারণ এখানে সরকারের বিভিন্ন লোকজন তো এখানে ইনভলভ, এই করাপশনের সাথে তো সরকারের বিভিন্ন লোকজন ইনভলভ, এবং সেটা ডাজন্ট ম্যাটার আওয়ামী লীগ অর বিএনপি। এই পর্যন্ত আমরা যা দেখেছি সরকারি লোকজন এগুলোর সাথে ইনভলভ থাকে, তারাই তো জিসিএম বা এইসব তাদের স্বার্থ রক্ষা করে। যেমন একটা এক্সাম্পল ফুলবাড়ি ক্ষেত্রে প্রথম কিন্তু আমাদের দেশের জিওলজিক্যাল সার্ভে আছে, ওরা কিন্তু সার্ভেটা করেছিল, পরে আমাদের জিওলজিক্যাল সার্ভে থেকে এটা নিয়ে যাওয়া হয়, আমাদের দেশের সার্ভে অর্গানাইজেশন করছে না। তো ফলে এখানে বোঝা যাচ্ছে যে জনবিরোধী একটা চক্র দেশের মধ্যেও আছে। তো যদি তারা থাকে তাহলে ইন্টারন্যাশনাল রিভার কোর্ট থেকে হোক বা এই ধরনের ইন্টারন্যাশনাল আমরা এনভায়রনমেন্ট বিভিন্ন কোর্টে এটাকে তো আমরা করে আনতে পারছি না, সেখানে একটা বড় মুশকিলের জায়গা আছে। বিষাদিকের সাথে একটা জিনিস কানেক্ট করতে, সেটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় না যে ফুলবাড়ি যে মুভমেন্টটা ছিল এটা তো অল হোপস, এটা একটা পলিটিক্যাল মুভমেন্ট ছিল, এবং এটা আপনার কাছে কিভাবে দেখছেন ফুলবাড়ি এটাকে? কারণ এখান থেকে কিন্তু আরেকটা দল সুবিধা পাচ্ছে 2006 সালে যখন এটা হচ্ছে, যখন চার দলীয় সরকার আছে, এবং পরে এটা মানে আপনি যদি দেখেন যে একটা দেশ আসতেছে, একটা দেশে আমাদের দেশে খনন করতেছে এবং আমাদের 94% রয়্যালিটি, তার 94% রয়্যালিটি নিয়ে যাচ্ছে এবং 6% রয়্যালিটি দিচ্ছে। ইটস আ ননসেন্স। সো এটা কি আপনার কাছে মনে হয় না যে ফুলবাড়ি ওয়াজ জাস্ট আ হোপস? না, আপনি যে পলিটিক্যাল, আমি শিবলি ভাইয়ের অ্যান্সারটা পরে আসছি, আপনার অ্যান্সারটা চাই। সেটা হচ্ছে আপনি যেটা পলিটিক্যালি মনে করতেছেন যে একটা দলের জন্য আরেকটা বেনিফিট হচ্ছে ইলেকশনের ঠিক আগ মুহূর্তের বিষয়টা, সেইটা না। আপনি যদি ফুলবাড়ি প্রোটেস্টটা যদি একটু ভালোভাবে দেখেন, এটার মধ্যে কখনোই কিন্তু আপনি ওদের স্লোগান থেকে কিংবা ওদের যে অঞ্চলের মানুষ ওদের কাছে কখনো শুনবেন না যে এটা পলিটিক্যাল, ওদের কাছে এটাই শুনবেন যে এটা আমাদের অস্তিত্বের লড়াই। এখন যারা হলো ইউজ হয়, যারা সবসময় ইউজ হয়, তারা তো কোনো সময় ভাবে না যে আমরা পলিটিক্যাল। যারা সবসময় ইউজ হচ্ছে তারা কোনোদিনও ভাববে না যে আমরা পলিটিক্যাল বা পলিটিক্যালি আমরা এটা করতেছি। রাদার দেন এটা ওদের সাথে হচ্ছে, ওদেরকে মানে দেওয়া হচ্ছে যে হ্যাঁ এটাই তোমাদের কাছে অপশন। আমি ওই জায়গায় কথা বলতেছি। আচ্ছা, আমি একটু রেসপন্ড করি। আমি একটু কথা বলতে আচ্ছা। আপনার না, শিওর, বলি। আমি এই জায়গায় একটু কথা বলতে চাই। পাচ্ছি এবং বিরামপুর থেকে বিরামপুরের আশেপাশে আর্কিওলজিক্যাল ইনভেস্টিগেশন করছি। তো ঠিক আন্দোলনটা যখন চরম মুহূর্তে যায়, তার কয়েকদিন আগে আমি তখন ফুলবাড়িতে আমি দুটো ইনসিডেন্সের মুখোমুখি হয়েছিলাম। একটা ঠিক মব ভায়োলেন্স হয়নি, বড় অবস্থায় হয়েছিল, অবস্থা এসেছিল। আরেকটা হচ্ছে যে আমাদেরকে মব ভায়োলেন্সটা একজন বেশ অ্যাগ্রেসিভ ভাবে আমাদেরকে মারতে এসেছিল। তখন আমরা যদিও আমরা আর্কিওলজিক্যাল ইনভেস্টিগেশন করছিলাম, কিন্তু তখনও আমাদেরকে তারা এশিয়া এনার্জি বা তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়েছিলেন। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে এটা আসলে হোক্স না, স্থানীয় মানুষজনের ভেতরে একটা তীব্র টেনশন কাজ করছিল। এটা আমি নিজে অনুভব করেছি, যার কারণে শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছি কিন্তু ফিরে আসতে, যে না এই মুহূর্তে এখানে একটা কাজ করার পরিবেশ নাই, আমি আক্রান্ত হতে পারি। আর আরেকটা জিনিস আমি আপনার এর সাথে অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল জিওপলিটিক্সের পাশাপাশি এখানে একদম লোকাল জিওপলিটিক্সও কাজ করেছে। এখানে যারা দিনাজপুরের আছে থেকে থাকে তারা হয়তো জানেন যে দিনাজপুরে একটা কথা উঠেছিল, এখন আছে কিনা জানি না, যে দিনাজপুরকে ভাগ করে দুটো জেলা করা হবে। যে দিনাজপুরে 12টা উপজেলা, তার মধ্যে একটা জেলা হবে হচ্ছে বিরামপুর, ফুলবাড়ি, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, চারটা সম্ভবত পার্বতী, 4টা বা 5টা উপজেলা মিলে একটা জেলা হবে। এখানে এসে গুরুত্বপূর্ণ দুটো উপজেলা, একটা হচ্ছে বিরামপুর এবং একটা হচ্ছে ফুলবাড়ি, এই দুটো উপজেলার ভেতরে এক ধরনের রেষারেষি চলছিল। তো আমরা যদি লজিস্টিক্যালি দেখি তাহলে ফুলবাড়ি ছিল সবচেয়ে প্রমিনেন্ট জেলার কেন্দ্র, জেলা শহর হিসেবে গড়ে ওঠার জন্য। তখন বিরামপুরের মানুষ
কিছু মানুষ চাচ্ছিল যে হ্যাঁ, ফুলবাড়িতে যদি কয়লা খনিটা হয় তাহলে ফুলবাড়ির জেলা শহর আর গুরুত্বটা হারিয়ে যাবে। তখন জেলা কেন্দ্রটা হয়তো জেলা শহরটা তো হয়ে যাবে তখন হয়তো বিরামপুর। তো এক ধরনের স্থানীয় পলিটিক্স এখানে কাজ করেছে। তো যদিও বিরামপুরের অনেক মানুষ অংশগ্রহণ করেছে, কিন্তু বিরামপুরের কিছু মানুষ তাদের বিরোধী ছিলেন। এগুলো আমি যা বলছি সবই কিন্তু আমার অভিজ্ঞতা থেকে। আমি চায়ের দোকানে বসে আলোচনা করছি, ফিল্ডে যাচ্ছি, ফিল্ডের মানুষের সাথে আলোচনা করছি, সেই আলোচনার ইয়ে থেকে না। আমাকে যদি বলা হয় যে কোনো আর্টিকেল আছে কিনা, আমি সেটা দিতে পারবো না। ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স। আর আরেকটা জিনিস আপনি অনেকগুলো কনসিকুয়েন্স বলেছেন, একটা জিনিস আমার মনে মিস হয়ে গেছে সময়ের কারণে, সেটা হচ্ছে পানি ব্যবস্থাপনা। ওপেন পিট মাইনিং করার জন্য প্রচুর পরিমাণ পানি নিয়ে আসতে হবে, তার ফলে যতগুলো খাল, পুকুর আছে এবং নদী আছে সবগুলোর পানি লেভেল নেমে যাবে। এবং পানি লেভেল নেমে যাওয়ার সাথে পানি ব্যবস্থাপনা যে একটা বিরাট সমস্যা। পাশাপাশি জমির ওপেন পিট মাইনিং এর চারপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ধসে যাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা আছে। তার ফলে আসলে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের একটা ভয়াবহ আকার এখানে ঘটার সম্ভাবনা আছে। এখন আমরা দেখছি জুলাইকে বিভিন্নভাবে ইউজ করা হয়েছে, বা তখনও হয়তো ছিল, কিন্তু শিক্ষার্থীরা কি ইউজ করার জন্য গিয়েছিল? ওরা তো প্রাণের তাগিদে গিয়েছিল, তাই না? তো যখন এই ফুলবাড়িতে আন্দোলন হয়, প্রায় কাছাকাছি সময় আরেকটি বড় আন্দোলন হয়েছিল কাউন্সিলে, ঠিক আছে? সেখানেও কিন্তু সাধারণ মানুষ, এমনকি আমরা দেখছি গৃহস্থ বউরা, তারা ঝাঁটা লাঠি হাতে বেরিয়ে গেছে, তাই তো? কেন? তারা তো ওয়েস্ট করার জন্য যায়নি, তারা গেছে কিন্তু প্রাণের তাগিদে, আসলে বলতে গেলে জীবনের তাগিদে। পরবর্তী সময়ে বিভিন্ন গ্রুপ, সেটা যখন বিএনপি তখন আওয়ামী লীগ, যখন আওয়ামী লীগ তখন বিএনপি অথবা অন্য কোনো গ্রুপ, তারা নানাভাবে এটা সুযোগ সুবিধাগুলো নিয়ে থাকে, তাদের জন্য এটাকে ইউটিলাইজ করে থাকে। কিন্তু আমি কখনোই মনে করি না, এটা আমার ব্যক্তিগত অভিমত বা আমার মনে হয় তথ্য উপাত্ত সেটা সাজেস্ট করবে, আন্দোলন যখন শুরু হয় তখন সেটা একেবারে স্বতঃস্ফূর্তভাবেই শুরু হয়, তাদের জীবিকা এবং জীবনকে রক্ষা করার তাগিদ থেকে। মানে বিশ্বব্যাপী বলা হচ্ছে যে আপনারা কোল কম ইউজ করেন এবং সাস্টেনেবল এবং রিনিউয়েবল এনার্জির দিকে যান। তো সেই ক্ষেত্রে ফুলবাড়ির কোল মাইন কি সাস্টেনেবলি ওঠানো ঠিক হবে নাকি, যেটা হচ্ছে আপনি বললেন? আচ্ছা, হ্যাঁ, আমার ওই যে একটু আগে যে উত্তরটা হচ্ছে কি আমি মিরাজকে দিয়েছিলাম, সেই একটু ওটাও টানি যে হ্যাঁ, 17 সালে যে জাতীয় কমিটি থেকে মহাপরিকল্পনা দেওয়া হয় সেটার মধ্যে তারা বলে দেয় যে ফুলবাড়ি কোন মাইন থেকে মানে কতটা সাস্টেনেবল ওয়েতে কয়লাটা যদি উত্তোলন করলে সেটা হচ্ছে কি ওভারঅল বায়োডাইভার্সিটি যেটা আছে সেটাকে উপর প্রভাব পড়বে না এবং জিনিসটা আরও বেশি প্রফিটেবল হবে। সেটার সব কিছুই হচ্ছে গিয়ে ওখানে চমৎকারভাবে ব্যাখ্যা করা আছে। আপনি যদি হচ্ছে গিয়ে একটু পড়েন 17 সালের যে পরিকল্পনাটা আনন্দ মোহাম্মদ স্যার ওনাদের, তাহলে হচ্ছে কি আপনি আপনার অ্যান্সারটা মোটামুটি পেয়ে যাবেন। আর হচ্ছে গিয়ে যেটা বললেন যে আন্তর্জাতিক সারা বিশ্বেই হচ্ছে গিয়ে কোল পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে হচ্ছে কোল বা জীবাশ্ম থেকে যেগুলো হচ্ছে এগুলোর বিরুদ্ধে রেস করছে, কারণ এনভায়রনমেন্টাল হচ্ছে গিয়ে বিভিন্ন ইস্যুজ আছে। বাট এখন হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার্স এবং যারা সায়েন্টিস্ট আছে তারা হচ্ছে গিয়ে এগুলো নিয়ে গবেষণা করছে যে খনি মানে রিনিউয়েবল বলতে আমরা কি মানে যেগুলোকে মানে নবায়নযোগ্য যেগুলো, হ্যাঁ, তো ওইগুলো যেমন আমরা শুধুমাত্র বলে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কিংবা হচ্ছে গিয়ে উইন্ড পাওয়ার প্ল্যান্ট যেগুলো বুঝি আমরা, সোলার, ওই সব বিষয় তো অবশ্যই আছে। বাট আমার যে খনিজগুলো আছে এগুলো আমার তো দিন যত যাচ্ছে আমার ডিমান্ড তত বাড়তেছে। এখন দুইটার ভারসাম্য করেই হচ্ছে গিয়ে যে পলিসিগুলো আছে বা যেই টেকনোলজিগুলো আসবে অবশ্যই সেগুলো নিয়ে কাজ চলতেছে, সেগুলো আমরা সামনে দেখতে পারবো। ফার্স্ট যে কোয়েশ্চেনটাতে ভারত ছাড়া কি আমরা কি আগাতে পারবো কিনা, তো তিস্তা প্রজেক্ট যদি আমরা একটা সাইডে করে রাখি, যে আমরা যদি দেখি যে বাংলাদেশের মেইন যে নদীগুলা সবগুলাই কিন্তু আমাদের ভারতের সাথে কানেক্টেড, এবং ভারতের অনেকগুলা প্রজেক্ট যেমন চলমান এবং সামনে এই জিনিসগুলো প্ল্যান করা হচ্ছে, যেমন টিপাইমুখ বাঁধ, ফারাক্কা তো আছেই, এবং তিস্তা নদীর যে বাঁধগুলো আছে। তো এখানে যদি আমরা চায়নাকে জিনিসটা কি করি, মানে চায়নার সাথে আমরা আগাই, এবং জিনিসটা আসলে কতটুকু কি হবে জানি না, কিন্তু জিনিসটা লাইক এখানে ইন্ডিয়ারও একটা হিউজ চান্স আছে, যেরকম আমরা দেখতেছি যে বর্তমানে সিন্ধু নদী নিয়ে হচ্ছে, ইন্ডিয়ারও একটা চান্সেস আছে যে কোনো একটা অকারেন্স বা কোনো কিছু হলে জিনিসগুলো আবার যেমন আমাদের ফারাক্কা বাঁধ বন্ধ করে দেওয়া, বা যে টিপাইমুখ বাঁধ আবার চালু করা,
জিনিসগুলো। সো এই জিনিসগুলো স্টার্ট হলে আমাদের যে বেসিকগুলো আমরা শিখিয়ে যাবে। সো এটা অ্যালার্মিং, বাট যে জিনিসটা হ্যাঁ আমাদের ইন্ডিয়ার সাথেও অনেক জিনিস নিয়ে নেগোসিয়েশন করা প্রয়োজন, যেহেতু আমরা মানে আলটিমেটলি চায়নার সাথে এই জিনিসগুলো নিয়ে কি করা যেতেছি। তো যদি না হয় তাহলে এখানে একটা বিরাট ঝুঁকি আছে ওয়াটার বন্ডিং যে বিষয়টা। respond করতে পারবেন। I will also invite you if you want to respond. আমি খুব সংক্ষেপে তুমি যদি জিওপলিটিক্সের কথাটা বলো, এখন পলিটিক্স তো পলিটিক্স, এটাকে ইন্ডিয়াকে উপেক্ষা করার তো প্রশ্ন ওঠে না, এটাকে উপেক্ষা করে কোনো লাভ নেই। কিন্তু ইন্ডিয়ার উপরে বাংলাদেশ সেই পরিমাণ প্রেশারটা ক্রিয়েট করতে পারছে না কেন, এটা তো তুমি বলতে চাচ্ছ? কিংবা এই সরকার তো এলোই সেদিন, আর এই সরকারের গ্রহণযোগ্যতা তৈরি এবং সেটা রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করা জিওপলিটিক্সে, সেটাও তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেইটা করার জন্য আবার বলছি, সরকার মানে শুধু মোহাম্মদ ইউনূস না বা কয়েকজন উপদেষ্টা না, সরকার মানে পুরো ব্যুরোক্রেসি একই সঙ্গে। তো এটা তো সব লেয়ারে ডিসকাশন, যদি তুমি ফলো করো প্রথমে তুমি ইউনূস সাহেব দিয়ে কথা বলে আসতে পারেন, তারপর তো বিভিন্ন লেয়ারে আলোচনাগুলো হয়। সেই লেয়ারে যারা বসে আছে তারা সবাই যেটা চায় তাও তো নয়, আর ওরাও তো হাত বুকিয়ে বসে থাকবে না। তো সেই পলিটিক্সের নেগোসিয়েশনটা কিভাবে করবে সেটা একটা আলোচনার বিষয়, এবং সেই ক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যেহেতু ইন্ডিয়া এখন পর্যন্ত আমরা যা দেখছি তারা এই বিষয়ে বাংলাদেশের স্বার্থ দেখছে না, বিশেষ করে পশ্চিমবঙ্গ, তাহলে সেক্ষেত্রে চায়নার সাথে অ্যালাইন করা তো জরুরি, কারণ তাহলে তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারবে। বিশেষ করে যেহেতু চায়নার সাথে আবার পাকিস্তানের সম্পর্ক ভালো, ফলে পাকিস্তান যদি এখানে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করতে পারে তাহলে ইন্ডিয়ার জন্য সেটা হবে এক ধরনের প্রেশার। এখন এখানে কে তার পক্ষ কে বিপক্ষ বা এখানে ধর্মীয় রাজনৈতিক এসব বিষয় না ভেবে কিভাবে প্রেশার করলে আমরা পানি পাবো সেই পলিটিক্সটাকে আসলে জোর দেওয়া উচিত, এবং সেটা পলিটিক্স এবং একই সঙ্গে ডিপ্লোমেসিরও বিষয়, যেটা আমাদের প্রায় সময় আমরা দুটোকে এক করে ফেলি। পলিটিক্স আর ডিপ্লোমেসি দুটো কিন্তু এক জিনিস না। তো সেই ডিপ্লোমেসিটা করার জন্য যা যা করলে, যেটা করতে যেতে হলে কোর্টে, ইন্টারন্যাশনাল করতে যেতে হলে কোর্টে, অথবা যদি আমাদের এখানে চায়নার সাথে অ্যালায়েন্স করে পাকিস্তানের উপর দিয়ে ইন্ডিয়ার উপর প্রেশার থাকে তাহলে তাই করতে হবে, কারণ আমাদের এখানে লক্ষ লক্ষ মানুষের জীবনের প্রশ্ন, তাহলে তাই করতে হবে। ইন্ডিয়ার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের এত শক্তিতে মানে তাদের লর সাথে তো আমরা পেরে উঠছি না, তো তাদের লয়ের সাথে পেরে উঠছি না দেখে আমরা চায়নার হেল্প নিচ্ছি, তারপর কয়েকদিন পর আমরা চায়নার লয়ের সাথে পেরে উঠবো না। তো আমাদের সেখানে লয়ের শক্তিটা কোথায়, বা আমরা ওই লটা কেন আমাদের কাজ করতেছে না, আমাদের গভর্নমেন্ট হোক লোকাল পিপল হোক, মানে এই বিষয়টা কেন হচ্ছে না? 1959 তাই তো? তো এখন আবার ক্রাইসিস তৈরি হয়েছে, ক্রাইসিস তৈরি কিন্তু এর মধ্যে কিন্তু আর এটাকে রিভাইজ করা হয়নি বলে এখন আবার এটা নিয়ে ক্রাইসিস হতে হচ্ছে। আর যেটা সামিয়া বলছে, হ্যাঁ ডিপেন্ডেন্ট তো হতেই হবে, আমরা যেহেতু ক্ষুদ্র দেশ এবং আমাদের সেরকম অর্থনৈতিক সামর্থ্য নেই, কারণ তার উপর ডিপেন্ডেন্ট হতে হবে। এখন এই ডিপেন্ডেন্ট হওয়াটাকে আমরা খুব সেন্টিমেন্টালি নেই। হ্যাঁ, আমাদের সাথে বন্ধু রাষ্ট্র ছিল ইন্ডিয়া, এখন আমাদের বন্ধু রাষ্ট্র যারা এখানে রাজনীতির মধ্যে কোনো বন্ধুত্ব নেই, এটা হচ্ছে হাউ ইউ মেক থিংস হ্যাপেন ইন ইউর ফেভার। তো এখন আমাদের বন্ধু রাষ্ট্রকে ইন্ডিয়া ছিল, তোমরা যেমন রোহিঙ্গা প্রশ্নে আমি প্রায় সময় বলে থাকি, ইন্ডিয়া তো ভোটদানে বিরত ছিল সিকিউরিটি কাউন্সিলে, তাই না? আমাদের বন্ধু রাষ্ট্র সবসময় বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু চায়না ভিটো দিয়েছে, আমাদের দীর্ঘদিনের বন্ধু জাপান ভিটো দিয়েছে বাংলাদেশের এগেইনস্টে। তো তাহলে এখানে এখন ব্যক্তিগত হৃদয়ে বসে থাকার তো কোনো মানে হয় না। এই বিষয় হচ্ছে আং সান সু কি অথবা মায়ানমারের গভর্নমেন্ট এটা করতে পেরেছে, আমরা ফেল করেছি। এইটাকে আমরা সেন্টিমেন্টালি না নিয়ে, আমি বারবার বলছি এটাকে ডিপ্লোম্যাটিক্যালি এবং পলিটিক্যালি ডিল করার ব্যাপার। কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা, যেমন তোমরা ইন্ডিয়াতে দেখবে, তোমরা এখনো দেখবে, আমি শিওর যে যদি সত্যি সত্যি ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হয়, তোমরা কিন্তু তখন জন্ম ছিল না আমি জানি না, 1998-এ যখন কার্গিল ওয়ার শুরু হয় ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে, তখন কিন্তু বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায়, কিন্তু যখন ওরা যখন এখানে বিবৃতি দিচ্ছে, ডিক্লেয়ার করছে ওয়ার, তখন অটল বিহারী বাজপেয়ী, সোনিয়া গান্ধী, তার মানে সোনিয়া গান্ধী অপোজিশনে, তারা সবাই এসে কিন্তু একসাথে বলছে যে আমরা এই ওয়ারে যুক্ত হচ্ছি পাকিস্তানের সাথে। এখন আমরা তো জাতীয় স্বার্থে একমত হই না, পলিটিক্যাল পার্টিগুলো একমত হয় না, তারপর তো সেটাকে নেগোসিয়েশন করার ব্যাপার, সেটা যতক্ষণ পর্যন্ত না ঘটবে ততক্ষণ পর্যন্ত একবার এর কাছে একবার ওর কাছে আমাদের লিঙ্ক চলতেই থাকবে, এটাই হচ্ছে মুশকিল। যখন একটা মাইনিং স্টার্ট হয় এটা ততক্ষণ পর্যন্তই চলে যতক্ষণ পর্যন্ত এটা এন্ড না হয়। ইজ দেয়ার এনি পলিসি যে এটা কখন এন্ড হবে আর এটা কতটা
অ্যাকচুয়ালি সাস্টেনেবল নাকি, যখন এটা ইফ ইট স্টার্টস। আর আমরা অনেকবার শুনলাম থ্রু অ্যান্সার্স যে আমাদের পলিটিশিয়ানস গভর্নমেন্ট কখনোই ট্রান্সপারেন্ট না। সো যদি এটা ট্রান্সপারেন্ট না হয়, এটা কতটা সাস্টেইনেবল, কারণ আমরা তো কাউকে ট্রাস্ট করতে পারি না। যেই আসবে তাদের মধ্যেই কোনো না কোনো এরকম গ্যাপস, হোলস, লুপস থেকেই যাবে। অ্যান্ড যখন আই সরি, ইটস আ ভেরি বিগ কোয়েশ্চেন। আর একটা ব্যাপার হচ্ছে যে এক্সপোর্টের ব্যাপারটা, যে আমরা কোল বিদেশিদেরকে দিয়ে দিচ্ছি, বাইরে চলে যাচ্ছে, আমাদের জন্যই ব্যবহার করছি। এটা কোন পলিসি দিয়ে আমরা এটাকে মানে বাউন্ড করতে পারি? ইজ দেয়ার এনি? সো ইজন্ট ইট বেটার not to mine the coal rather than bringing some possibilities of uncertainties? I just mostly our question ছিল regarding I want to add on to the prior question of dependence on China, mostly because I'm curious about আপনাদের মতামত কি on this, which is diplomacy যে বিষয়টা, like you said, we're not a large nation. As a smaller nation, as a nation with limited space, limited resources, and a huge population that depends on this limited space and limited resources, eventually we're going to have to depend on someone, fortunately or unfortunately. Given China's history of interventionism, এটা Africa the whole, এটা South America the whole, especially if we're talking about petrochemical intervention or natural resources intervention. If we look at, for example, Petrobras in Brazil, China with this I believe $400 billion loan clear করে Petrobras, which is the largest petrochemical plant in South America, এটা reopen করে দিয়েছে। So yes, ওরা নিঃস্বার্থভাবে করতেছে না, but if we look at China's history of interventionism, it's largely, at least on a surface level, short term and long term, a large degree of profits and benefits go to the country that they are helping. Far more, at least, than US interventionism and US imperialism has done, wherein US interventionism generally leads to conflict for the most part. So is China not a lesser evil in that situation? Is it not better for us to invest our hopes, because we have to, in China rather than India or the US or something? That is at least better choice. At least for the time being. আমরা জানি না সামনে কোন জায়গায় আসবে, কিন্তু এখন for the time being আমরা মিলিটারিজমের সঙ্গে দেখছি না। সো এখন দুই খারাপের মধ্যে কাকে বেছে নেব? এটাই চয়েস। আপনি যেটা বললেন যে যদি এটা তো অবশ্যই যে যদি কয়লাটা নাই উঠাই তাহলে তো আজকে এটা রিপ্রেজেন্টেশন করার কোনো কারণই ছিল। তো কতটা সাস্টেনেবল ওয়েতে আপনি যেটা বললেন যে যতক্ষণ পর্যন্ত কয়লা আছে ততক্ষণ শুরু থাকবো। এখন বললেন যে পলিসিসগুলো ডিপেন্ড করবে হচ্ছে কি আমরা কোন বিষয়টা এখন নিউ লিবারালিজমের যে ব্যাপারটা আছে, তো ওইটা যদি সাস্টেইন করে, নিউ লিবারালিজম যদি আমি ওই তন্ত্রটা যদি চলতে থাকে, তাহলে হচ্ছে কি আমার যে পলিসিসগুলো কিন্তু আমার ওই নিউ লিবারালিজম কি প্রফিট ম্যাক্সিমাইজেশন। সো প্রফিট ম্যাক্সিমাইজেশন কিভাবে করা যায়, ওইভাবেই কিন্তু আমাদের পলিসিগুলো হবে। তো আমরা যে বললাম যে নট অনলি সাস্টেনেবল, কয়লা আপনার যখন পাওয়ার সোর্সের প্রয়োজন হবে, এখন কতটা প্রয়োজন আছে, ভবিষ্যতে কতটা প্রয়োজন হবে, এই যে একটা টাইমলেস, এইটার ক্যালকুলেশনটা অনেক ঠিক হবে। তারপরে হচ্ছে কি এখন যদি নিউ লিবারালিজমের যে ব্যাপারটা আছে সেই জায়গা থেকে যদি আপনি পলিসিসগুলো তৈরি করেন, তাহলে হচ্ছে কি আমার যতক্ষণ আপনি বললেন তো যে আপনি কয়লা উৎপাদন বা খনি থেকে বের করে থামাতে পারবেন। এটা আজকে বাংলাদেশ করুক, কিংবা হচ্ছে গিয়ে কালকে বাংলাদেশের জায়গায় যদি অন্য ইম্পেরিয়ালিজমের কথা বললেন, যদি বড় বড় স্টেটগুলো গ্লোবাল নর্থ থেকে যে ব্যাপারগুলো আছে ওগুলো যদি আসে, তাহলে পলিসিগুলো কিভাবে ডিফাইন করতে হবে, এটার জন্য হচ্ছে কি যে আমি তাকে বললেন যে আমাদের এই যে উদাহরণ দিলেন যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের সময় ইন্ডিয়ার যে ব্যাপারগুলো সব এক হয়ে গেছে, যে আমাদের জাতীয় স্বার্থে আমাদের পলিসিগুলো ওইভাবেই তৈরি করতে হবে।